প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই ক্লান্তিকালে তোমরা সহ তোমার পরিবারের সবাই ভালো আছো, এই প্রত্যাশায় আমরা করি। আজকে আমরা তোমাদের দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব এবং এই অধ্যায়টার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মজা পাবা এবং মজারই একটা অধ্যায় আমরা আল্লাহর নামে শুরু করছি। আজকে আমাদের আলোচনা বিষয় ৬ষ্ঠ অধ্যায়, আর্থিক বিবরণী বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ে আমরা যা শিখব, আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণীর বিভিন্ন অংশ, আর্থিক বিবরণী বিশ্লেষণ কাকে বলে, আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রয়োজনীয়তা, আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল, অনুপাত বিশ্লেষণ ও অনুপাত বিশ্লেষণের ধাপ, অনুপাত বিশ্লেষণের গুরুত্ব ও সীমাবদ্ধতা, হিসাব বিজ্ঞানের অনুপাত বিশ্লেষণের প্রকাশ, অনুপাতের সূত্রসমূহ, অনুপাতের শ্রেণীবিভাগ, এমসিকিউ টিপস। প্রিয় শিক্ষার্থী, প্রথমে শুরু করি আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী কাকে বলে? ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা এবং আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য যে সকল বিবরণী তৈরি করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। আর্থিক বিবরণীর বিভিন্ন অংশ: বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী ও আর্থিক বিবরণীর টিকাসমূহ। আর্থিক বিবরণী বিশ্লেষণ কাকে বলে? আর্থিক বিবরণী বিশ্লেষণ হলো একটি সমন্বিত অবস্থা যার মাধ্যমে প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলীর ফলাফল বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রয়োজনীয়তা। কেন আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করব? বিভিন্ন পক্ষসমূহ যেমন শেয়ার হোল্ডার, ঋণদাতাগণ বা বিনিয়োগকারীগণ, পাওনাদারগণ, সরকার, ট্রেড ইউনিয়ন, নিয়ন্ত্রণকারী সংস্থা, শেয়ার বাজার কর্তৃপক্ষ, গবেষক, ক্রেতা সাধারণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তথ্য উপাত্ত দিয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ব্যবসায়ের অতীত কর্মকাণ্ডের পর্যালোচনা, বর্তমান অবস্থা নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ব্যবস্থাপকীয় কার্যাবলী নিয়ন্ত্রণে সহায়তা করে। আর্থিক কার্যকলাপ যথাযথভাবে উপস্থাপনের সহায়তা করে। মুনাফা অর্জনের ক্ষমতা ও সম্ভাবনা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়। কোনো নির্দিষ্ট সময়ে নিট সম্পদের পরিমাণ ও দায় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়। ব্যবসায়ের সচ্ছলতা, দুর্বলতা, উন্নতি, অবনতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়। শুধু আমরা বলতে পারি আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রিয় শিক্ষার্থী, আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল। আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য 4টি কৌশলের প্রয়োগ রয়েছে। এই কৌশলগুলো নিম্নরূপ: 1 নম্বর, সমান্তরাল বিশ্লেষণ, হরিজন্টাল অ্যানালাইসিস। একই কোম্পানির আর্থিক বিবরণীতে বিগত হিসাবকালের সাথে চলতি হিসাবকালের তথ্য পাশাপাশি রেখে তাদের পার্থক্যের ভিত্তিতে শতকরা হার দেখিয়ে বিশ্লেষণ করলে তাকে সমান্তরাল বিশ্লেষণ বলে। প্রিয় শিক্ষার্থী, চলতি বছর, ভিত্তি বছর জাস্ট পাশাপাশি রেখে আমরা শতকরায় প্রকাশ করলে সেটাকে আমরা বলবো সমান্তরাল বিশ্লেষণ। এই পদ্ধতিতে চলতি হিসাবকাল হতে বিগত হিসাবকালের পার্থক্য নির্ণয় করে ভিত্তি বছর দিয়ে ভাগ করে শতকরা হার নির্ণয় করা হয়। ভিত্তি বছরে কোনো দফা যদি শূন্য বা নেগেটিভ হলে ওই দফা শতকরা হার নির্ণয় করা হয় না। বিগত হিসাবকালকে ভিত্তি বছর ধরা হয়, যেমন 2015, 2016। এই ক্ষেত্রে 15 সালকে আমরা ভিত্তি বছর হিসাবে চিন্তা করব। উলম্ব বিশ্লেষণ বা ভার্টিক্যাল অ্যানালাইসিস। আর্থিক বিবরণীতে বিভিন্ন তথ্য ধারাবাহিকভাবে উপর থেকে নিচের দিকে সাজিয়ে প্রস্তুত করা হয়। এক্ষেত্রে মোট সম্পত্তি দ্বারা প্রত্যেকটি সম্পত্তিকে ভাগ করে, মোট দায় মালিকানা সত্ত্ব দ্বারা প্রত্যেকটি দায় মালিকানা সত্ত্বকে ভাগ করে এবং নিট বিক্রয় দ্বারা প্রত্যেকটি ব্যয়কে ভাগ করে 100 দ্বারা গুণ করে মোট সম্পত্তির ভিত্তিতে, মোট দায় মালিকানা সত্ত্বের ভিত্তিতে এবং নিট বিক্রয় ভিত্তিতে শতকরা হার প্রকাশ করা হয়ে থাকে। যেমন উলম্ব, উপর থেকে নিচে ভিত্তি পরিমাণ আমরা এইভাবে দেখানোর চেষ্টা করব। ট্রেন্ড বিশ্লেষণ, ট্রেন্ড অ্যানালাইসিস। আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ বিগত কয়েক হিসাবকালের তথ্য পাশাপাশি স্থাপন করে ভিত্তি বছরের সাথে অন্য হিসাবকালের ধারাবাহিক শতকরা ব্যয় বিশ্লেষণ করলে তাকে ট্রেন্ড বিশ্লেষণ বলে। সর্বশেষ অনুপাত বিশ্লেষণ, রেশিও অ্যানালাইসিস।
আর্থিক বিবরণীর সম্পর্ক ও তুলনাযোগ্য দুটি উপাদানকে অনুপাত আকারে প্রকাশ করলে তাকে অনুপাত বিশ্লেষণ বলে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অধ্যায়ে মূলত আলোচনার বিষয় হচ্ছে অনুপাত বিশ্লেষণ। সুতরাং আমরা এটার উপরেই গুরুত্ব দিয়েছি, সেই কারণে আমরা অনুপাত বিশ্লেষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অনুপাত বিশ্লেষণ। শুরুতেই অনুপাত বলতে আমরা কি বুঝি? পারস্পরিক সম্পর্ক যুক্ত দুটি চলকের মধ্যে সম্পর্কের সংখ্যাত্মক বহিঃপ্রকাশই হচ্ছে অনুপাত। প্রিয় শিক্ষার্থী, অনুপাত বিশ্লেষণ কাকে বলে? অনুপাত বিশ্লেষণ মূলত একটি গাণিতিক প্রক্রিয়া। আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য বিভিন্ন হিসাবের সম্পর্ক নির্ধারণ করে যাচাই বাছাই ও উপস্থাপনের কৌশলকেই অনুপাত বিশ্লেষণ বলে। অনুপাত বিশ্লেষণ 4টি ধাপে সম্পন্ন করা হয়। আর্থিক বিবরণী হতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে, সংগৃহীত তথ্য হতে সঠিক অনুপাত নির্ণয় করতে হবে, নির্ণীত অনুপাতগুলো তুলনা করতে হবে, সর্বশেষ অনুপাত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। আমরা আসি অনুপাত বিশ্লেষণের গুরুত্ব। কেন আমরা অনুপাত বিশ্লেষণ করব? তারল্য পরিমাপ ও আর্থিক সচ্ছলতা যাচাই করা সম্ভব, মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করা যায়, অতীত ও বর্তমান আর্থিক ঘটনাগুলো বিশ্লেষণ করা সম্ভব, মূলধন কাঠামো বিশ্লেষণ করা যায়, পরিকল্পনা, নিয়ন্ত্রণ, বাজেট প্রণয়ন ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করা সম্ভব, ব্যবস্থাপনার দক্ষতা বা ব্যর্থতা পরিমাপের হাতিয়ার, তথ্যগুলোর সহজীকরণ, সংক্ষিপ্তকরণ এবং সংঘবদ্ধকরণ করা যায়, আন্তঃপ্রতিষ্ঠান আন্তঃশাখার মধ্যে তুলনা করা যায়, স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা যায়, দুর্বল দিকগুলো চিহ্নিত করা যায়, ব্যয় নিরূপণ ও খরচ নিয়ন্ত্রণ করা যায়, নিরীক্ষার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে, সর্বশেষ পূর্বাভাস প্রদান করা সম্ভব। সর্বোপরি আমরা বলতে পারি অনুপাত বিশ্লেষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা জানি যার সুবিধা রয়েছে ঠিক তার অপোজিটে অসুবিধাও কিছু রয়েছে। অনুপাত বিশ্লেষণের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এক, তুলনার ক্ষেত্রে জটিলতা রয়েছে, ভুল ত্রুটি বা লোক দেখানোর জন্য সাজানো প্রতিবেদন। অনেক হিসাব রক্ষক নিজের ইচ্ছা মতো ভুল ত্রুটি ভাবে নিজের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে মন গড়া আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকে। তা দিয়ে অনুপাত বিশ্লেষণ করলে সঠিক রেজাল্ট কখনো আশা করা যায় না। স্বল্প সময় নির্মিত অনুপাত ত্রুটি মুক্ত নয়। সুনির্দিষ্ট আদর্শ মান স্থির করা সম্ভব হয় না। আমরা যে আদর্শ মান নির্দিষ্ট করি সেটা অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হতে পারে। মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচনের প্রভাব, অতীত ঘটনা নির্ভর অনুপাত সিদ্ধান্ত গ্রহণের জটিলতা সৃষ্টি করে। পরিমাণগত বিশ্লেষণ হয়ে থাকে, এখানে গুণগত কোনো বিশ্লেষণ করা হয় না। এটি শেষ সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত গ্রহণে সাহায্যকারী একটি হাতিয়ার মাত্র, সংশোধনের উপায় বলতে পারে না। দুর্বলতার আংশিক সমাধান সম্ভব, প্রকৃত সমস্যার সমাধান করা সম্ভব নয়। বিভ্রান্তিকর চিত্র উপস্থাপিত হয়ে সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। এই অসুবিধাগুলো থাকলেও বর্তমান প্রেক্ষাপটে অনুপাত বিশ্লেষণের অনেক গুরুত্ব বা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অনেক গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে এবং ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই অনুপাত বিশ্লেষণের মাধ্যমেই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। অনুপাত হিসাব বিজ্ঞানে অনুপাত বিশ্লেষণের প্রকাশ কিভাবে অনুপাতগুলোকে প্রকাশ করা হয়? 3টি গাণিতিক উপায়ে প্রকাশ করা হয়, যথা সরল অনুপাত, যে অনুপাতে দুটি রাশি থাকে, একটি পূর্ব রাশি এবং একটি উত্তর রাশি, যার মাঝে অনুপাতের গাণিতিক চিহ্ন ইস্টু দ্বারা প্রকাশ করা হয়, তাকে সরল অনুপাত বলে, যেমন 2:1। হিসাব বিজ্ঞানে অনুপাত বিশ্লেষণে সর্বদাই উত্তর রাশি 1 লেখা হয়। আমেরিকার হিসাব বিজ্ঞানে উত্তর রাশি লেখা প্রয়োজন মনে করে না। কেউ যদি চলতি অনুপাত 2 লেখে তাহলে এটিকে ভুল বলা যাবে না। এই পদ্ধতিকে বলা হচ্ছে খাঁটি অনুপাত। মূলত এই অনুপাতগুলো সরল অনুপাতে প্রকাশ করা হয়। চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন, দায় মালিকানা অনুপাত, মালিকানা মোট সম্পত্তি বা মোট সম্পত্তি অনুপাত, এগুলো সরল অনুপাতে প্রকাশ করা হয়ে থাকে। শতকরা অনুপাত শতকরায় প্রকাশ, ব্যবহারকারী সহজে বোঝার সুবিধার্থে মুনাফা সংক্রান্ত অনুপাতগুলো শতকরা প্রকাশ করা হয়। কোন অনুপাতকে 100 দ্বারা গুণ করলে তখন এটি শতকরা অনুপাতে প্রকাশিত হয়। আমেরিকার হিসাব বিজ্ঞানে 100 দ্বারা গুণ না করে শতকরা প্রকাশ করা হয়ে থাকে। এই অনুপাতগুলোকে আমরা বলতে পারি শতকরা অনুপাত। যে অনুপাতগুলো শতকরা প্রকাশ করা হয় সাধারণত মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধন আয় অনুপাত। অনুপাত কতবার বা কত গুণ দ্বারা প্রকাশ? হিসাব বিজ্ঞানে অনুপাত বিশ্লেষণে কতিপয় অনুপাত কতবার বা কত গুণ দ্বারা প্রকাশ করা হয়, যেমন 6 গুণ বা 9 বার। এই অনুপাতগুলোকে হার অনুপাত নামেও প্রকাশ করা হয়ে থাকে। সাধারণত নিম্নোক্ত অনুপাতগুলোকে
কতবার বা কত গুণ দ্বারা প্রকাশ করা হয় দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, কার্যকরী মূলধন আবর্তন, মূলধন আবর্তন, মালিকানা আবর্তন অনুপাত। প্রিয় শিক্ষার্থী, আমরা অনুপাতের মূলত যে বিষয়গুলো, অনুপাতের সূত্রসমূহ তা শুরু করার আগে আমরা আগে বলেছি যে গানে গানে অধ্যায়টা আমরা শিখবো। এটি গান দিয়ে আমরা শুরু করতে চাই সূত্রগুলো আলোচনা। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে, দেখতে ভালো গায় সে ভালো আরো ভালো লুকাই তো দারুণ তরে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে। পাখিটার চোখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু, পাখিটার চোখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু, যখন তখন যারে পুইরা মারে, যখন তখন যারে পুইরা মারে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে। পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা, বিনিময়ে পেয়েছি কতই জ্বালা, পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা, বিনিময়ে পেয়েছি কতই জ্বালা, তবু শালা পাখি লাগা চিন্তা করে, তবু মনে পাখি লাগা চিন্তা করে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে গানটা পড়লাম আজকের অনুশীলনীটা ঠিক গানের সাথে সাথেই কিন্তু হয়ে যাবে। আমরা কি বলেছি, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে। আর এই যে সূত্রগুলো যদি আমরা জানি, ঠিক আমরা মন না, আমরা এই অঙ্ক নিয়ে খেলা করতে পারবো। সুতরাং আমরা গানের মতোই কি করব, সূত্রগুলোকে আমাদের হৃদয়ে ধারণ করব, তাহলে অঙ্কটাকে আমি সেরকম খেলা করতে পারবো। ঠিক পরবর্তী বলেছি, পাখিটারে দিতে গিয়ে প্রেমের মালা, বিনিময়ে পেয়েছি কতই জ্বালা। দেখো, আমি বারবার বলেছি তোমাদের এই বয়সে তোমরা একটু রঙিন স্বপ্ন ঠিকই দেখো, কিন্তু সেই রঙিন স্বপ্নটা হোক আমাদের এই বই নিয়ে। আমরা মালাটা কাকে দিব, আমরা যদি এই অধ্যায়টাকে দিতে পারি, ঠিক আমি কিন্তু কতই জ্বালা জ্বালা কিন্তু পাবো না। কারণ পৃথিবীর বুকে যদি কেউ বইকে ভালোবাসে, সেখান থেকে কখনোই আঘাত পাওয়া সম্ভব নয়। অন্য কাউকে ভালোবাসলে, একমাত্র মা ছাড়া অন্য কাউকে যদি ভালোবাসি, সেখান থেকে আঘাত পাওয়ার প্রত্যাশা করতে পারি। একমাত্র বই যেটাকে আমরা যদি ভালোবাসি, সেটাকে যদি প্রেমের মালা দিতে পারি, কখনোই সে আমার সাথে বিক্রি করবে না। সুতরাং আমরা সূত্রগুলো গানের কথার সাথে সাথে শেখার চেষ্টা করবো। প্রথমেই আসে চলতি অনুপাত। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে সূত্রগুলো দিয়েছি, সূত্রগুলো যেগুলো বোর্ডে আসছে, সেই আসা সূত্রগুলো আমরা প্রথমে দেওয়ার চেষ্টা করেছি, এবং যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো আমরা সর্বশেষে দেওয়ার চেষ্টা করেছি। এই সূত্রগুলো জানার আগে যেটা জানতে হবে, সূত্র প্লাস আদর্শ মান, কারণ আমাদের আদর্শ মানগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসি আমাদের আলোচনায়। প্রথমেই চলতি অনুপাত। চলতি অনুপাত ইকুয়াল আমরা বলতে পারি চলতি সম্পদ ভাগ চলতি দায়। আদর্শ মান 2:1। এখানে চলতি সম্পদগুলো কি কি? নগদ তহবিল, ব্যাংক জমা, মজুত পণ্য, প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার, প্রাপ্য বিল বা নোট, বিক্রয়যোগ্য সিকিউরিটি, স্বল্প মেয়াদী ঋণ প্রদান বা বিনিয়োগ, অগ্রিম ব্যয়সমূহ, প্রাপ্য বা বকেয়া আয়সমূহ, সবগুলো যোগ করলে আমরা চলতি সম্পত্তি পেয়ে যাব। চলতি দায়গুলো কি? প্রদেয় হিসাব বা বিবিধ পাওনাদার, প্রদেয় বিল বা নোট, ব্যাংক জমাতিরিক্ত, স্বল্প মেয়াদী প্রাপ্ত ঋণ, বকেয়া কর সমূহ, অগ্রিম আয়সমূহ, প্রস্তাবিত লভ্যাংশ, আয়কর সঞ্চিত, অদাবিকৃত লভ্যাংশ, সবগুলো উপাদান যোগ করলে আমরা পেয়ে যাব চলতি দায়। শিক্ষার্থীরা, এখানে সবগুলো উপাদান অঙ্কে থাকবে না, যে কটা উপাদান পাওয়া যাবে সেই কটা উপাদানের যোগফল করলেই কিন্তু আমরা চলতি সম্পদ বা চলতি দায় পেয়ে যাব। দ্বিতীয় অনুপাত, তারল্য, তড়িৎ, দ্রুত, অগ্নি পরীক্ষা, এসিড টেস্ট, সবগুলো কিন্তু একটা অনুপাত, একাধিক নাম, যেমন যেই লাউ সেই কদু, কেউ বলে আন্ডা, কেউ বলে ডিম। সুতরাং এখানে দ্রুত অনুপাত মানে এসিড টেস্ট অনুপাত, এসিড টেস্ট অনুপাত মানে তারল্য অনুপাত। সূত্র তারল্য সম্পদ বাই তারল্য দায়, অপোজিট চলতি দায় আমরা বলতে পারি। যদি যখন আমাদের ব্যাংক জমাতিরিক্ত না থাকবে, সেই ক্ষেত্রে আমরা তারল্য সম্পদ বা চলতি দায় লিখতে পারবো। তারল্য সম্পদ ইকুয়াল চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ মাইনাস অগ্রিম ব্যয় সমূহ। তারল্য দায় ইকুয়াল হচ্ছে চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত। 3 নম্বর, কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত। এখানে চলতি মূলধন বা কার্যকরী মূলধন একই কথা, লাউ বা কদু। কার্যকরী মূলধন অনুপাত ইকুয়াল টু চলতি মূলধন বাই চলতি দায়। আদর্শ মান হচ্ছে 1:1।
চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। পরবর্তী আসি মোট লাভ অনুপাত। সূত্র হচ্ছে মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100, আদর্শ মান 20% থেকে 30%। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি মোট লাভ আমরা পেতে পারি সরাসরি প্রশ্নে দেয়া থাকতে পারে, অথবা আমাকে বের করে নিতে হবে প্রশ্নের ভিত্তিতে, যেমন বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বা বিক্রয় গুণ মোট লাভের শতকরা হার, অথবা বিক্রিত পণ্যের ব্যয় গুণ মোট লাভের শতকরা হার। যে কোনো একটি সূত্র দিয়ে আমরা বের করে নিতে পারবো। নিট বিক্রয়, বিক্রয় মাইনাস বিক্রয় ফ্রোত মাইনাস বিক্রয় বার্তা প্লাস অলিখিত বিক্রয়। সরাসরি বিক্রয় দেওয়া থাকলে কোনো কথাই নেই, নতুবা আমাকে বের করে নিতে হবে। 5 নাম্বার নিট লাভ অনুপাত। নিট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100, আদর্শ মান 5 থেকে 10%। নিট লাভ আমরা সরাসরি প্রশ্নে দেয়া থাকতে পারে, যদি না থাকে আমাদের বের করে নিতে হবে মোট লাভ মাইনাস পরোক্ষ ব্যয় সমূহ। পরোক্ষ ব্যয়গুলো হচ্ছে পরিচালন ব্যয়, অন্যান্য ব্যয় প্লাস পরোক্ষ আয় সমূহ, যেমন হচ্ছে অন্যান্য আয় সমূহ। প্রিয় শিক্ষার্থী, মালিকানা মোট সম্পত্তি অনুপাত, অথবা এটাকে আমরা বলতে পারি মালিকানা অনুপাত, অথবা বলতে পারি সম্পত্তি অনুপাত। যে কোনো একটা নাম আসলে আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল ভাগ মোট সম্পদ। এখানে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য রাখতে হবে অবাস্তব বা ভুয়া সম্পত্তি বাদে আদর্শ মান 3:4। মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল বের করার সূত্র হচ্ছে শেয়ার মূলধন প্লাস সঞ্চিত উদ্বৃত্ত মাইনাস ভুয়া সম্পদ। এখানে শেয়ার মূলধন আমরা পেতে পারি সাধারণ শেয়ার মূলধন যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন। সঞ্চিত উদ্বৃত্ত আমরা পেতে পারি সাধারণ সঞ্চিতি প্লাস মূলধন সঞ্চিতি প্লাস সংরক্ষিত আয় প্লাস শেয়ার অধিহার প্লাস লভ্যাংশ সমতাকরণ তহবিল প্লাস প্রতিপ্রয়োগ তহবিল। অবাস্তব বা ভুয়া সম্পদগুলো হচ্ছে প্রাথমিক খরচাবলী বা শেয়ার বা ঋণপত্রের অবহার প্লাস দায় গ্রাহকের দালালি বা কমিশন প্লাস বিলম্বিত বিজ্ঞাপন প্লাস সংরক্ষিত আয়ের ডেবিট উদ্বৃত্ত। সুতরাং আমরা যে কোনো সূত্র ব্যবহার করে মালিকানা সত্ত্ব বের করে নিতে পারবো, সরাসরি মালিকানা সত্ত্ব প্রশ্নে দেয়া থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, 7 নম্বর দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত বহির্দায় ভাগ মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল, আদর্শ মান 1:2 হতে 1:3। 8 নম্বর মূলধন বিন্যাস বা গিয়ারিং অনুপাত। স্থির খরচযুক্ত তহবিল ভাগ সাধারণ শেয়ার মালিকানা তহবিল, অথবা এটাকে উল্টিয়ে লিখতে পারি সাধারণ শেয়ার মালিকানা তহবিল বা স্থির খরচযুক্ত তহবিল। আদর্শ মান প্রথমটার ক্ষেত্রে 1:2, দ্বিতীয়টার ক্ষেত্রে 2:1। সাধারণ শেয়ার মালিকানা তহবিল কয়টা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন প্লাস সঞ্চিত উদ্বৃত্ত মাইনাস ভুয়া সম্পদ। স্থির খরচযুক্ত তহবিল ইকুয়াল আমরা বলতে পারি অগ্রাধিকার শেয়ার মূলধন প্লাস দীর্ঘমেয়াদী ঋণ বা ঋণপত্র। লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, স্থির খরচযুক্ত আমরা জানি অগ্রাধিকার শেয়ার মূলধনের আগে যে পার্সেন্টটা থাকে আমাকে সেই পরিমাণ লভ্যাংশ প্রদান করতে হয়, ঋণপত্রের আগে যে পার্সেন্ট থাকে সেই অনুযায়ী সুদ প্রদান করতে হয়। এই কারণে এই তহবিলগুলোকে বলা হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল। অনাদায়ী পাওনা অনুপাত। অনাদায়ী পাওনা গুণ 100 ভাগ প্রাপ্য হিসাব, আদর্শ মান হচ্ছে 5 থেকে 10%। পরিচালন অনুপাত। পরিচালন ব্যয় ভাগ নিট বিক্রয় গুণ 100, আদর্শ মান হচ্ছে 75 থেকে 80%। মজুদ আবর্তন অনুপাত। বিক্রিত পণ্যের ব্যয় বাই গড় মজুদ, আদর্শ মান হচ্ছে 8 বার। বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস মোট লাভ, অথবা প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ ব্যয় সমূহ মাইনাস সমাপনী মজুদ পণ্য। গড় মজুদ বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ভাগ 2। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করি যদি 2 বছরের মজুদ পণ্যের মূল্য দেয়া থাকে প্রারম্ভিক এবং সমাপনী, নতুবা সমাপনীটাকে আমরা গড় মজুদ হিসেবে বিবেচনা করব, সেখানে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে না। সম্পদ আবর্তন অনুপাত। নিট বিক্রয় ভাগ গড় বা মোট সম্পদ অবাস্তব বা ভুয়া সম্পদ বাদে, আদর্শ মান বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে 2 বার, ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে 4 থেকে 6 বার হতে পারে। প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। নিট ধারে ক্রয় গড় প্রদেয় হিসাব প্লাস প্রদেয় নোট, আদর্শ মান 3 থেকে 4 বার অথবা 1 থেকে 2 মাস। প্রিয় শিক্ষার্থী, আমি যেটা আগে বলেছি আমরা যে গড় প্রদেয় হিসাব এবং গড় প্রদেয় বের করব, যদি 2 বছরের তথ্য দেয়া থাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, যদি 2 বছরে দেয়া না থাকে আমাকে যেটা দেয়া থাকবে ওটাকেই গড় ধরে কাজ করতে হবে। অপোজিট 14 নাম্বার প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। নিট ধারে বিক্রয় গড় প্রাপ্য হিসাব প্লাস প্রাপ্য বিল, আদর্শ মান 4 থেকে 6 বার অথবা 2 থেকে 3 মাস। ঠিক এখানেও প্রারম্ভিক প্লাস সমাপনী ভাগ 2। আমরা আগেই বলেছি 2 ইয়ারের তথ্য থাকলে কাজটা করব, নতুবা যে ইয়ারের তথ্য দেয়া আছে সেটাকেই গড় ধরে কাজ করতে হবে।
গড় আদায় সময় বছরের মোট দিন অথবা সপ্তাহ বা মাস দেনাদার আবর্তন অনুপাত দিয়ে ভাগ করব। আদর্শ মান হচ্ছে 60 থেকে 90 দিন। বিক্রয় ও বন্টন ব্যয় অনুপাত, বিক্রয় ও বন্টন ব্যয় গুণ 100 নিট ভাগ নিট বিক্রয়, আদর্শ মান 5 থেকে 10%। মালিকানা তহবিল নিট মুনাফা অনুপাত, নিট মুনাফা গুণ 100 ভাগ মালিকানা তহবিল, আদর্শ মান 10 থেকে 15%। দায় ও মোট সম্পত্তি অনুপাত, বহির্দায় ভাগ মোট সম্পদ, অবশ্যই অবাস্তব ভুয়া সম্পত্তি বাদ দিতে হবে, আদর্শ মান 25 থেকে 30%। বহির্দায় ইকুয়াল টু আমরা বলতে পারি চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়ের যোগফল। বিনিয়োজিত মূলধন আয় অনুপাত, এক্ষেত্রে কর বাদ নিট লাভ গুণ 100 ভাগ বিনিয়োজিত মূলধন, আদর্শ মান 10 থেকে 15%। বিনিয়োজিত মূলধন বের করা অনেকগুলো সূত্র রয়েছে, আমরা যে কোনো একটা সূত্র আমাদের প্রশ্নের তথ্য অনুযায়ী বের করে নিব। মালিকানা তহবিল প্লাস ঋণকৃত মূলধন, মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী ঋণ, স্থায়ী সম্পদ প্লাস চলতি সম্পদ মাইনাস চলতি দায়, মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস ভুয়া সম্পদ, স্থায়ী সম্পদ প্লাস কার্যকরী বা চলতি মূলধন, শেয়ার মূলধন প্লাস সঞ্চিত উদ্বৃত্ত প্লাস ঋণকৃত মূলধন মাইনাস ভুয়া সম্পদ। সর্বশেষ কর বাদ নিট লাভ, আমরা যেহেতু বলেছি কর বাদ নিট লাভ মাইনাস আয়কর, যেটা চলতি বছরে ভবিষ্যতের জন্য রাখা হয়েছে সেটা আমরা বাদ দিব। প্রিয় শিক্ষার্থী, এখন যে অনুপাতগুলো আমরা আলোচনা করব এদের নির্দিষ্ট আদর্শ মানগুলো আমরা পাওয়া যায়নি এবং এর মন্তব্য করতে হলে আদর্শ মান অনেক ক্ষেত্রে বিবেচনা করতে হয়, কিন্তু এই অনুপাতগুলোর নির্দিষ্ট কোনো আদর্শ মান নেই। বিনিয়োজিত মূলধন সুদ ও কর পূর্ব আয় অনুপাত, সুদ ও কর পূর্ব নিট লাভ গুণ 100 ভাগ বিনিয়োজিত মূলধন, সুদ ও কর পূর্ব নিট লাভ ইকুয়াল হচ্ছে নিট লাভ যোগ সুদ ঋণী সুদ প্লাস কর আয়কর সঞ্চিতির। মূলধন আবর্তন অনুপাত বা বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, নিট বিক্রয় বা নিট ধারে বিক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় ভাগ বিনিয়োজিত মূলধন। প্রিয় শিক্ষার্থী, এখানে তিনটি উপাদানের যে উপাদানটি আমরা পাবো, যদি নিট বিক্রয় পেয়ে যাই আমাকে নিট বিক্রয় দিয়ে কাজ করতে হবে। চলতি মূলধন আবর্তন অনুপাত নিট বিক্রয় বাহী গড় চলতি মূলধন, ঠিক এখানে যদি 2 বছরের মূলধন পাওয়া যায় তাহলে গড় বের করব, অথবা নয়। গড় পরিশোধ সময় বছরের মোট দিন বা সপ্তাহ বা মাস, পাওনাদার আবর্তন অনুপাত। মালিকানা তহবিলের উপর মুনাফার হার, কর বাদ নিট মুনাফা গুণ 100 ভাগ মালিকানা তহবিল। প্রশাসনিক ব্যয় অনুপাত, প্রশাসনিক ব্যয় গুণ 100 ভাগ নিট বিক্রয়। পে আউট অনুপাত, নগদ লভ্যাংশ গুণ 100 ভাগ নিট লাভ। শেয়ার প্রতি আয়, কর বাদ নিট লাভ গুণ 100 ভাগ সাধারণ শেয়ার সংখ্যা। উপার্জন অনুপাত, শেয়ার প্রতি বাজার মূল্য ভাগ শেয়ার প্রতি আয়। স্থায়ী সম্পদ অনুপাত, স্থায়ী সম্পদ ভাগ মালিকানা তহবিল। স্থায়ী সম্পদ নিট মুনাফা অনুপাত, নিট মুনাফা গুণ 100 ভাগ স্থায়ী সম্পদ। মোট সম্পদ ও নিট মুনাফা অনুপাত, নিট মুনাফা গুণ 100 ভাগ মোট সম্পদ। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের 1 থেকে 22 নম্বর পর্যন্ত যে অনুপাতগুলো আমরা পড়েছি ওই অনুপাতগুলো আমাদের পরীক্ষার জন্য খুব বিশেষভাবে মুখস্থ রাখতে হবে, কারণ ওই অনুপাতগুলোই বেশি করে ঘুরে ফিরে একাধিক বোর্ডে এসেছে। আমরা ওই অনুপাতগুলো দেখার চেষ্টা করব। আমাদের এই 31টা সূত্রের বাইরে কোনো সূত্র পরীক্ষা আসেনি, আমরা এই সূত্রগুলো দেখার চেষ্টা করব, তাহলেই আমরা ঠিক মন নিয়ে খেলা না, এই অঙ্কটা নিয়ে ওই গানের মতো খেলা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা অনুপাতের যে অনুপাতগুলো দেখেছি সেই অনুপাতগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সেই অনুপাতগুলোকে প্রধানত দুই ভিত্তিতে শ্রেণীবিভাগ করা যায়। উৎসের ভিত্তিতে বেসিক অফ সোর্স, উদ্দেশ্যের ভিত্তিতে বেসিক অফ অবজেক্টিভস। উৎসের ভিত্তিতে অনুপাতকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আর্থিক অবস্থার বিবরণী বিষয়ক অনুপাত, তার মানে যেটা আর্থিক অবস্থার বিবরণী থেকে তথ্যগুলো নিয়ে অনুপাতের রেজাল্ট বের করব আমরা, যেমন হচ্ছে চলতি তরল মূলধন, গিয়ারিং, দেনা মালিকানা, সম্পত্তি মালিকানা, চলতি মূলধন ও দায় মোট সম্পত্তি অনুপাত। প্রিয় শিক্ষার্থী, বিশদ আয় বিবরণী বিষয়ক, তার মানে বিশদ আয় বিবরণী থেকে শুধু তথ্য নিয়ে যে অনুপাতগুলো আমরা বের করব, যেমন মোট লাভ, পরিচালন লাভ, নিট লাভ, পরিচালন ব্যয়, অপরিচালন আয়, অপরিচালন ব্যয় এবং ব্যয় অনুপাত। মিশ্র অনুপাত, যেখানে আমরা আর্থিক অবস্থার বিবরণী এবং বিশদ আয় বিবরণী উভয় জায়গা থেকে তথ্য নিব, যেমন মজুদ আবর্তন, প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন, প্রদেয় বা পাওনাদার আবর্তন, নগদ দায় কভারেজ, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, সম্পদ আবর্তন, সম্পদের উপর ফেরত অনুপাত, শেয়ার প্রতি নিট আয় অনুপাত, মালিকানা আবর্তন অনুপাত, চলতি মূলধন আবর্তন অনুপাত।
উদ্দেশ্যের ভিত্তিতে অনুপাত সমূহকে 4 ভাগে ভাগ করা যায়। আমরা যে কি উদ্দেশ্য অনুপাতগুলো করব সেই উদ্দেশ্যের ভিত্তিতে 4 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর স্বল্প মেয়াদী বা ঋণ পরিশোধ ক্ষমতা বা তারল্য অনুপাত, চলতি অনুপাত, তড়িৎ তারল্য, তড়িৎ দ্রুত বা অগ্নি পরীক্ষা অনুপাত, কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার বা প্রদেয় হিসাব আবর্তন অনুপাত, নগদ ও চলতি দায় কভারেজ অনুপাত। লাভ উপার্জন ক্ষমতা অনুপাত সমূহ হচ্ছে মোট লাভ, নিট লাভ, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, মালিকানা তহবিলের উপর মুনাফার হার অনুপাত, বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও কর পূর্ব আয়ের হার অনুপাত, পরিচালন অনুপাত, বিক্রয় বন্টন ব্যয় অনুপাত, প্রশাসনিক ব্যয় অনুপাত, অনাদায়ী পাওনা অনুপাত, পে আউট অনুপাত, বিক্রয়ের উপর নগদ ফেরত অনুপাত, শেয়ার প্রতি আয়। সচ্ছলতা মূলধন কাঠামো বা লিভারেজ অনুপাত সমূহ হচ্ছে দায় মালিকানা অনুপাত, দায় মোট সম্পদ অনুপাত, মালিকানা অনুপাত বা নিট মালিকানা মোট সম্পদের অনুপাত, মূলধন বিন্যাস বা গিয়ারিং অনুপাত, নগদ দায় কভারেজ অনুপাত, স্থায়ী সম্পত্তি ও মোট সম্পত্তি অনুপাত, দীর্ঘমেয়াদী ব্যয় কভারেজ অনুপাত, লভ্যাংশ কভারেজ অনুপাত, দীর্ঘমেয়াদী ঋণ ইকুইটি অনুপাত, সুদ উপার্জিত সময়। ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কিত অনুপাত সমূহ হচ্ছে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, চলতি মূলধন বা চলতি মূলধন বা মূলধন আবর্তন অনুপাত, চলতি সম্পদ বা মোট সম্পদ আবর্তন অনুপাত, মালিকানা আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন বা গড় আদায় সময়। প্রিয় শিক্ষার্থী, এমসিকিউর জন্য আমরা বিশেষভাবে কিছু তথ্য মনে রাখবো। সেই তথ্যগুলো আমাদের কি পরিচালন ব্যয় সংক্রান্ত কিছু অনুপাত রয়েছে, যেমন প্রশাসনিক ব্যয় অনুপাত, বিক্রয় বন্টন অনুপাত, অনাদায়ী পাওনা অনুপাত, সম্পদ ব্যবহার সংক্রান্ত কিছু অনুপাত রয়েছে, মোট সম্পদের আবর্তন অনুপাত, মূলধন আবর্তন অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, বিনিয়োগের আয়ের হার অনুপাত, বিনিয়োজিত মূলধনের আবর্তন হার অনুপাত, মূলধন বিন্যাস অনুপাত বা মূলধন গিয়ারিং অনুপাত। বিশেষভাবে মনে রাখবো আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্যকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সার্বিক উদ্দেশ্য, 2 নম্বর হচ্ছে বিভিন্ন পক্ষের নিকট উদ্দেশ্য। প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপক হচ্ছে মোট লাভ বা নিট লাভ। মাথায় রাখতে হবে একটা প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপক হচ্ছে মোট লাভ। আশা করি আজকের যে আলোচনাটা হয়েছে তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা যে কাজটি করবা, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক অথবা আমার মেসেঞ্জারে তোমরা নক করবা, তোমাদের মতামত জানাবা। আমরা আগামী যে ব্যবহারিক ক্লাসটা নেব সেখানে অথবা মেসেঞ্জারে সরাসরি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই ঘরে থাকতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, অপরকে সুস্থ রাখতে হবে। আমরা ঘরে থাকবো, নিজে সুস্থ থাকবো, অপরকে সুস্থ রাখবো। সবাই সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।